আচ্ছা দেখো, আমরা এখন পড়বো কি হাইড্রোজেন, মানে সাধারণ হাইড্রোজেন সংক্রান্ত তাদের প্রিপারেশন, তাদের বিভিন্ন রকম রিয়াকশনস, এইসব জিনিসগুলো নিয়ে বা তাদের দ্বারা সংগঠিত বিভিন্ন কম্পাউন্ড, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ডাইহাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 1, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হচ্ছে 1s1। এখন প্রথম হচ্ছে হাইড্রোজেন প্রিপারেশন। হাইড্রোজেন প্রিপারেশন করতে গেলে মেনলি যে কথাটা তোমাকে জানতে হবে, ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণী। ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণী মানে কি না, বিজারণ বিভবের মানের উপর ভিত্তি করে মৌলগুলোকে আমরা একটা নির্দিষ্ট সারিতে সাজিয়েছি, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজিয়েছি। যেমন ধরো কে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এপি, এসএন, পিবি, তার নিচেই আছে এইচ, সিইউ, এইচজি, এজি, এইউ। তার মানে হচ্ছে যত আমি নিচের দিকে যাব তত ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা কি হবে, কমবে। তাহলে খেয়াল করে দেখো, হাইড্রোজেন আছে এই জায়গায়, পিবির নিচেই হাইড্রোজেন রয়েছে। তাহলে হাইড্রোজেনের ওপরে যে মৌলগুলো রয়েছে তারা নিশ্চিতভাবে ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা বেশি থাকবে। ধরো আমি বলছি জেডেন, তাহলে জেডেন এর ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা বেশি হবে। তাহলে জেডেন -2 ইলেকট্রন, জেডেন +2। মিডিয়ামের মধ্যে যদি আমার অ্যাসিড থাকে তাহলে কি করবে? অ্যাসিড মানে কি? সে ধরো আমি বলছি H2SO4, H2SO4, সে ভাঙলে কি হবে? 2H প্লাস SO4 2-। তারপরে কি হবে না, এই যে দুটো H প্লাস কি করবে, এই যে দুটো ইলেকট্রন যেটা জেডেন ছেড়েছিল, সে করবে কি, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, আলটিমেটলি হাইড্রোজেন অণুতে পরিণত হবে, গ্যাসে পরিণত হবে। তার মানে যে সমস্ত মেটালগুলো হাইড্রোজেনের ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে থাকে, অর্থাৎ যাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি হবে, তাদের ক্ষেত্রে কি হয় না, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এই প্রসেসে তারা ইলেকট্রন ছাড়ে এবং অ্যাসিড থেকে H+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণুতে পরিণত হয়। এই কারণে জিঙ্ক বা আয়রন এরা করে কি, এরা হচ্ছে কি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তা প্রশ্ন হচ্ছে কপার এও একটা মেটাল, কিন্তু তার সত্ত্বেও এখানে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না, তার মূল কারণটা হলো এইটা, যে দেখো অ্যাসিড থেকে যে আমার H+টা আসবে, তাকে পরমাণুতে পরিণত হতে গেলে কিসের দরকার না, ইলেকট্রনের প্রয়োজন। তাহলে দেখো যে কপার, যেটা ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচেই রয়েছে, সেই কপারের ইলেকট্রন ছাড়ার প্রবণতা হচ্ছে গিয়ে কম ইলেকট্রন ছাড়ার প্রবণতা কম। তাহলে কপার, তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা কম, শুধু কপার বলে নয়, কপার, সিলভার, গোল্ড, মানে যারা রয়েছে মার্কারি, যারা হাইড্রোজেনের নিচেই অবস্থান করছে ধনাত্মক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তাদের ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা কম। যেহেতু ইলেকট্রন ছাড়ার প্রবণতা কম, তাহলে H+ আয়ন, তার যে প্রয়োজন ইলেকট্রন, সেটা তো এই মেটালগুলো সাপ্লাই করতে পারবে না, যার জন্যে এই ধরনের মেটালগুলো তোমার হচ্ছে গিয়ে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। এখন এই যে একদম ওপরের দিকে যে মেটালগুলো রয়েছে, এই মেটালগুলো করে কি, এরা জল থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতেও পারে। যেমন সোডিয়ামকে জলে দিই, সোডিয়ামকে জলে দিলে কি হয়, জ্বলে ওঠে। কেন জ্বলে ওঠে না, সোডিয়ামকে জলে দিলে জ্বলে ওঠার কারণটা কি না, অত্যন্ত দ্রুত গতিতে জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং সেখান থেকে জলকে ভেঙে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এবং বিক্রিয়াটা তাপ উৎপাদী প্রচুর পরিমাণে হাইড্রোজেন তৈরি করবে, তাতে হচ্ছে হাইড্রোজেনটা জ্বলে উঠবে এবং সঙ্গে সঙ্গে সোডিয়ামকে জ্বালিয়ে দেবে। এই কারণেই হচ্ছে গিয়ে যে সোডিয়াম জলে দিলে জ্বলে ওঠে। কিন্তু ক্যালসিয়াম, সে হচ্ছে সবচেয়ে উপরে রয়েছে, তাহলে সে তো আরো রিয়াক্টিভ হয়, অথচ ক্যালসিয়াম জল থেকে হাইড্রোজেনকে বার করে। কেন না, ক্যালসিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে যখন হাইড্রোজেন তৈরি করছে, তখন হচ্ছে কি মিডিয়ামে তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। মানে আমি যদি সোডিয়ামের সঙ্গে যদি রিয়াকশনটা করি,
হাইড্রোজেন তৈরি করবে। ঠিক ক্যালসিয়ামের সঙ্গে রিয়াকশন করলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড করবে, কিন্তু মজার ব্যাপার সোডিয়াম হাইড্রক্সাইড জলে খুব দ্রুত গতিতে দ্রবীভূত হয়ে যায়, যার জন্য বিক্রিয়াটা থামে না। কিন্তু ক্যালসিয়াম এই যে হাইড্রক্সাইডটা তৈরি করবে সেটা করবে কি, বাকি ক্যালসিয়ামের উপর একটা আস্তরণ ফেলে দেবে, সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতাটা কম, যার জন্য জলের সঙ্গে এদের সংস্পর্শটা নষ্ট হয়ে যাবে এবং হাইড্রোজেন আর তৈরি হবে না, যার জন্য এদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এইবার দেখো, আমরা পরীক্ষাগারে হাইড্রোজেন তৈরি করি কার সঙ্গে সাধারণত? আমরা বলি অশুদ্ধ জিঙ্কের সাহায্যে আমরা তৈরি করি। তাহলে অশুদ্ধ জিঙ্ক কেন বলছি, মানে বাজারে জিঙ্ক কেন বলছি না? জিঙ্কের সঙ্গে অশুদ্ধি আছে কেন? বিশুদ্ধ জিঙ্ক দিলে কি অসুবিধা হতো? পদ্ধতিটা একটু খেয়াল করো। ধরো বিশুদ্ধ জিঙ্ক দিয়েছি, হচ্ছে কি এখান থেকে হাইড্রোজেন তৈরি কতগুলো ধাপে সংগঠিত হয়। প্রথমে কি অ্যাসিড থেকে H+ আয়ন আসবে, সেটা করবে কি না, এখানে যে জিঙ্ক আছে সে প্রথমে ইলেকট্রন ছেড়ে Zn+2 হবে। তারপরে করবে কি, H+ আয়ন কি করবে না, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। দুটো হাইড্রোজেন পরমাণু একসঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কিসে পরিণত হচ্ছে? হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে। কিন্তু এইখানে যে স্টেপটা রয়েছে, এই স্টেপটা একটু বুঝতে হবে। এই হাইড্রোজেন গ্যাস প্রথমে করবে কি, এদের গায়ে যেটা হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক, তার গায়ে এরা বুদবুদ আকারে লেগে থাকবে। তাহলে বুদবুদ আকারে যদি লেগে থাকে, যতক্ষণ না এরা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিঙ্কের সঙ্গে অ্যাসিডের H+ আয়নের মধ্যে মানে যে সংস্পর্শ, সেই সংস্পর্শটা হচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যতক্ষণ পর্যন্ত না এটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রিয়াকশনটাকে স্টপ হয়ে থাকবে। তাহলে যদি এটা অশুদ্ধ জিঙ্ক হতো, অশুদ্ধ জিঙ্ক হলে কি হতো? ধরো আমি বলছি জিঙ্কের সঙ্গে অন্য একটা অশুদ্ধ কপার রয়েছে, সেক্ষেত্রে কি হতো? ধরো এইখানে জিঙ্ক রয়েছে, তার পাশে হচ্ছে কপার, এটা জিঙ্ক, এটা হচ্ছে কপার। করবে কি, প্রথমে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে Zn+2 আয়নে কনভার্ট হলো, H+ আয়ন এখানে গেল, সে ইলেকট্রন নিল, নিয়ে হাইড্রোজেন পরমাণু হলো, দুটো H একসঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস হিসেবে এখানটাই জমে গেল, সে কিন্তু এখন বেরোচ্ছে না। তখন কি করবে? তখন এইখানে যে অশুদ্ধি যেটা থাকবে সে ক্যাথোড হিসেবে আচরণ করবে, সে ক্যাথোড হিসেবে আচরণ করবে। এইখানে তখন H+ আয়ন আসবে, এ তখন ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোড। সেই H+ আয়নটা এসে করবে কি না, পাশে যে জিঙ্কটা রয়েছে সেখান থেকে ইলেকট্রন কালেক্ট করে নেবে, কালেক্ট করে নিয়ে এখানে হাইড্রোজেন এই একই রিয়াকশন করবে, দিয়ে এই ক্যাথোডের ওপরে বুদবুদ আকারে হাইড্রোজেন অণুটা আটকে থাকছে। এরপরে কি হচ্ছে না, যতক্ষণ এই সিস্টেমটা চলছে ততক্ষণ এখানে বিশুদ্ধ জিঙ্কের ওপরে যে এর আস্তরণগুলো ছিল হাইড্রোজেন গ্যাসের, ততক্ষণ কোনো না কোনো জায়গায় আস্তরণটা খুলে গেছে, অর্থাৎ এখান থেকে বুদবুদ আকারে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে জিঙ্কটা উন্মুক্ত হয়ে গেছে। তাহলে পুনরায় H+ আয়ন তখন আবার সেখানে ছুটবে। তার মানে কি হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত জিঙ্কগুলো হাইড্রোজেন গ্যাস অণু দ্বারা আবদ্ধ অবস্থায় থাকছে, মানে ওটা পরিবেষ্টিত অবস্থায় থাকছে, তখন H+ আয়নগুলো যাওয়ার জায়গা কোনটা না, যেখানে অশুদ্ধি আছে সেই অশুদ্ধি যখন ক্যাথোড হিসেবে কাজ করছে সেইখানে চলে যাবে, এবং ওরা কন্টিনিউয়াসলি কি করবে, ওরা সেখানে আবার হাইড্রোজেন গ্যাস অণুতে পরিণত হবে, দিয়ে ওখানে আবার বুদবুদ আকারে থেকে যাবে, মানে ওর ওপর একটা প্রলেপ তৈরি করে থেকে যাবে। এই সময়টুকুর মধ্যে তখন কোনো না কোনো জায়গার হাইড্রোজেন গ্যাস সে বাইরের পৃষ্ঠ থেকে বেরিয়ে গিয়ে সেই জায়গাটা উন্মুক্ত করে দিল, আবার H+ আয়নগুলো সেখানে গেল। অর্থাৎ কন্টিনিউয়াসলি এই প্রসেসে তোমার হচ্ছে গিয়ে অশুদ্ধ জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি। কিন্তু পুরোটাই যদি বিশুদ্ধ হতো তাহলে কিন্তু এদের আস্তরণ থেকে যেত, অ্যাসিডের সঙ্গে এদের যে কানেকশন সেই কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যেত, এবং যার ফলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যেত। হ্যাঁ দেখো মানে আমরা লঘু H2SO4 ইউজ করি, বলছি লঘু HCl কেন ইউজ করি না? মানে HCl ইউজ করলে করা হয় কি না, HCl তো ভেপোরাইজ করে,
তাহলে ভেপোরাইজ করলে কি হবে না ওই হাইড্রোজেনের সঙ্গে HCl মিশে থাকবে, ওদেরকে সেপারেট করাও ঝামেলা হয়ে গিয়েছে। তাহলে ঘন HNO3 ইউজ করি না কেন? HNO3 একটা সমস্যা রয়েছে। HNO3 হচ্ছে কি জারক পদার্থ, আর হাইড্রোজেন এমনিতেই বিজারক পদার্থ। সুতরাং যে হাইড্রোজেনটা তৈরি হবে সেটা কি নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়ে যাবে, জারিত হয়ে গিয়ে জল এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এই কারণেই আমরা ওইগুলো ইউজ করি না। এবার দেখো হাইড্রোজেন এদের কতগুলো রূপ আছে। প্রথম কথা বলছে এদের বহুরূপতা আছে। বহুরূপতা কেমন? মানে একই মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যখন বিভিন্ন রূপে থাকবে তাদেরকে রূপভেদ বলে, আর যে ধর্মের ফলে রূপভেদ সৃষ্টি হয় তাদেরকে বলে বহুরূপতা। যেমন হাইড্রোজেন এদের হচ্ছে গিয়ে নিউক্লিয়ার স্পিন স্টেট আইসোমারিজম থাকে। নিউক্লিয়ার স্পিন স্টেট আইসোমারিজম মানে একটা ডাইহাইড্রোজেন যে অণু, এর মধ্যে কি রয়েছে না হাইড্রোজেন পরমাণু রয়েছে। ধরো দুটো হাইড্রোজেন পরমাণু দিয়ে একটা অণু তৈরি হচ্ছে। এখন এই দুজনের নিউক্লিয়াসে কে রয়েছে? প্রোটন রয়েছে একটা করে। তো হয় কি এক ধরনের হাইড্রোজেন অণু আছে যেখানে দুটো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের ঘূর্ণন একই দিকে হয়। একই দিকে মানে ধরো এইটা হচ্ছে গিয়ে কোন ওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে আরেকটা নিউক্লিয়াসের ঘূর্ণন, নিউক্লিয়াসের যে প্রোটনটা আছে সেটা নিজের অক্ষ বরাবর স্পিন করছে, তার ঘূর্ণন যদি একই দিক হয় তখন এই ডাইহাইড্রোজেনটাকে বলবো আমি অর্থ হাইড্রোজেন। অর্থ হাইড্রোজেন, অর্থ হাইড্রোজেন। আর যদি এই দুটো নিউক্লিয়াসের ঘূর্ণন যদি বিপরীতমুখী হয়, মানে হচ্ছে কি রকম না এর নিউক্লিয়াসের ঘূর্ণন যদি এদিকে হয়, বিপরীত দিকে হয়, তখন এই যে ডাইহাইড্রোজেনটা পাচ্ছি এটাকে বলবো আমি কি প্যারা হাইড্রোজেন। এটা প্যারা হাইড্রোজেন। তাহলে একটা হলো অর্থ হাইড্রোজেন, একটা হলো প্যারা হাইড্রোজেন। তাহলে নিউক্লিয়াসের ঘূর্ণনের পার্থক্যের জন্য এই ধরনের সমবায়বতা সৃষ্টি হচ্ছে, মানে এই ধরনের বহুরূপতা সৃষ্টি হচ্ছে। এদেরকে বলা যায় নিউক্লিয়ার স্পিন স্টেট আইসোমারিজম। নিউক্লিয়ার স্পিন স্টেট, স্পিন স্টেট আইসোমারিজম। এখন এদের ক্যারেক্টারের মধ্যে পার্থক্য আছে। যেমন ধরো আমি বলছি টেম্পারেচার যদি কমাও তাহলে প্যারারূপের পরিমাণ বাড়বে, টেম্পারেচার যদি বাড়াও তাহলে অর্থরূপের পরিমাণ বাড়বে। সাধারণ তাপমাত্রা তো আমার হচ্ছে গিয়ে অর্থ এবং প্যারার অনুপাত 3:1। তুমি হাই টেম্পারেচার করলেও এদের রেশিওটা 3:1ই থাকে। কিন্তু টেম্পারেচার যখন হচ্ছে গিয়ে আমি খুব কমাতে থাকবো তখন প্যারারূপের পরিমাণটা বাড়বে। এবার প্যারারূপে এবং অর্থরূপের মধ্যে তাদের আপেক্ষিক তাপ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এইগুলো দুজনের মধ্যে এই বৌদ্ধ ধর্মগুলোর মধ্যে পার্থক্য আছে, কারণ দুজনের অভ্যন্তরীণ শক্তিগুলো কি আলাদা আলাদা হয়। তো এই জন্য এদেরকে বলা যায় নিউক্লিয়ার স্পিন স্টেট আইসোমারিজম। এই ঘটনাকে বলে। যেমন বলছে পারমাণবিক হাইড্রোজেনের সঙ্গে যদি প্যারা হাইড্রোজেনে বিক্রিয়া করি তাহলে কিন্তু অর্থ হাইড্রোজেন তৈরি হয়। পারমাণবিক হাইড্রোজেন আসছে একটু পরে। পারমাণবিক হাইড্রোজেনের সঙ্গে প্যারা হাইড্রোজেনে বিক্রিয়া করলে অর্থ হাইড্রোজেন তৈরি হয়। এইবার দেখো পারমাণবিক হাইড্রোজেন বলার আগে আরেকটি হাইড্রোজেনের কথা বলবো যেটাকে বলে জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন কনসেপ্টটা এলো কোথা থেকে? জায়মান হাইড্রোজেন, জায়মান কথাটা এলো সদ্যজাত কোনো রাসায়নিক বিক্রিয়ায় সদ্য উৎপন্ন হাইড্রোজেনকে বলা হচ্ছে জায়মান হাইড্রোজেন। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো ফেরিক ক্লোরাইড, টেস্ট টিউবের মধ্যে ফেরিক ক্লোরাইড সলিউশন নিলাম, এটা হচ্ছে হলুদ। তুমি এর মধ্যে হাইড্রোজেন গ্যাস কন্টিনিউয়াসলি পাঠাও, হাইড্রোজেন গ্যাস যতই পাঠাও না কেন তুমি দেখবে কি এদের যে হলুদ বর্ণ, সেই হলুদ বর্ণটা কখনোই বর্ণহীন হলো না। তাহলে কখনোই যদি বর্ণহীন না হয় তাহলে নিশ্চিতভাবেই হাইড্রোজেনটা ওকে ওর সঙ্গে কোনো রকম রিয়াকশন করলো না। কিন্তু যখনই এর মধ্যে একটু জিঙ্কের টুকরো আর লঘু H2SO4 একটু দিয়ে দেবে, খুব সামান্য, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে হলুদ বর্ণের দ্রবণটা হয়ে গেল বর্ণহীন। হলুদ বর্ণের দ্রবণ অর্থাৎ ফেরিক ক্লোরাইড ভেঙে গিয়ে কিসে পরিণত হলো? ফেরাস ক্লোরাইড প্লাস HCl। কেন না জিঙ্ক এবং লঘু H2SO4 বিক্রিয়া করে যে জায়মান হাইড্রোজেনটা তৈরি করছে, সদ্য উৎপন্ন ZnSO4 প্লাস 2H, এই যে জায়মান হাইড্রোজেনটা তৈরি করছে, সেই জায়মান হাইড্রোজেনটা কি করছে? ফেরিক ক্লোরাইডকে সঙ্গে সঙ্গে বিজারিত করে ফেরাস ক্লোরাইডে পরিণত করে দিচ্ছে। এটা হয়ে যাবে, এটা হলুদ বর্ণ, এটা হচ্ছে বর্ণহীন।
মজার ব্যাপার হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত সিম্পল যে আণবিক হাইড্রোজেন তুমি পাঠাচ্ছিলে সেটা পাঠিয়ে কোনো রকম রিয়াকশন করলো না, অথচ রাসায়নিক বিক্রিয়ায় সদ্য উৎপন্ন হাইড্রোজেন একে হচ্ছে গিয়ে বিজারিত করে দিল খুব তাড়াতাড়ি। তার মানে রাসায়নিক বিক্রিয়ায় সদ্য উৎপন্ন হাইড্রোজেনকে বলা হচ্ছে জায়মান হাইড্রোজেন। তাহলে আমি কি তোমাকে বলতে পারি যে জায়মান হাইড্রোজেনের বিজারণ ধর্মটা বেশি? অবভিয়াসলি বেশি। প্রশ্ন হচ্ছে কেন? বলছে এই যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে গিয়ে কতগুলো তত্ত্ব। 1 নম্বর বলছে যে জায়মান হাইড্রোজেন সদ্য উৎপন্ন অবস্থায় কিরকম থাকে না পারমাণবিক অবস্থায় থাকে। পারমাণবিক অবস্থায় থাকে, তাহলে অণুর চেয়ে পরমাণু কি বেশি শক্তিশালী হয়, যার জন্য জায়মান হাইড্রোজেনের তোমার হচ্ছে রিয়াকশন করার প্রবণতাটা অনেক বেশি থাকে, রিয়াক্টিভিটিটা বেশি থাকে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলছে জায়মান হাইড্রোজেন যখন তৈরি হচ্ছে তার সঙ্গে কিছুটা বৈদ্যুতিক শক্তি এবং চৌম্বক শক্তি তার মধ্যে কিছুটা লেগে থাকে, একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে। তাহলে বৈদ্যুতিক শক্তি এবং চৌম্বক শক্তি যখন নিয়ে ও জন্মাচ্ছে অতিরিক্ত, তার রিয়াক্টিভিটিটা বেশি হবে। 3 নম্বর অভ্যন্তরীণ চাপ তত্ত্ব। যখন উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন তখন সে একটা চাপে থাকছে, বাহ্যিক পীড়নে থাকে, আর বাহ্যিক পীড়নে থাকার ফলে কি হবে, ওদের রিয়াক্টিভিটিটা বা সক্রিয়তাটা বেশি হয়। তাহলে 3টে কারণের জন্য এই জায়মান হাইড্রোজেনের সক্রিয়তাটা বেশি হয়। এরপরে কি করছে? এরপরে বলছে যে পারমাণবিক হাইড্রোজেন। পারমাণবিক হাইড্রোজেনটা কি? বলছে যে খুব কম চাপে ধরো আমি হচ্ছে এখান থেকে দুটো তড়িৎদ্বার ইউজ করলাম, দুটো তড়িৎদ্বার, আর খুব কম চাপে ঠিক এই দুটো তড়িৎদ্বারের মধ্যখানে আমি হাইড্রোজেন গ্যাস স্প্রে করছি। হাইড্রোজেন গ্যাস কত? 0.01 মিলিমিটার প্রেসারে। 0.01 মিলিমিটার প্রেসারে আমি হাইড্রোজেন গ্যাস করছি কি না এই দুটো তড়িৎদ্বারের মাঝে স্প্রে করছি। এই দুটো তড়িৎদ্বারের মাঝে কি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তাতে কি হলো, যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলাম আর হাইড্রোজেন গ্যাসকে এখানে স্প্রে করলাম, দিয়ে কি করেছি, আমি অফ করে দিয়েছি। যখন অফ করে দিলাম তখন এখানে একটা হালকা একটা গোলাপি আভা তৈরি হলো। এই যে গোলাপি আভাটা তৈরি হলো সেটা কার জন্য? বলছি গোলাপি আভাটা যাদের জন্য তৈরি হলো তাদেরকে বলা হচ্ছে অ্যাটমিক হাইড্রোজেন বা পারমাণবিক হাইড্রোজেন। এই গোলাপি আভাটা যখন তৈরি করলো তার সঙ্গে আরেকটা জিনিস করলো, যে এইখানে টেম্পারেচারটা করলো প্রায় 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, রাইট? এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম আভাটা তৈরি করলো এবং এতটা টেম্পারেচার তৈরি করলো? দেখো তুমি এখান থেকে যেটা স্প্রে করেছো কি হাইড্রোজেন গ্যাস, H2 অণু, মানে দুটো পরমাণু পরস্পরের সঙ্গে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে। যখন ভোল্টেজটা দিলে এখানে স্পার্কিং হলো, স্পার্কিং হওয়ার ফলে কি হলো না এরা ভেঙে গিয়ে হাইড্রোজেনে পরিণত হলো এবং হাইলি এনার্জাইজড হাইড্রোজেন অ্যাটমে কনভার্ট হয়ে গেল। এইগুলো কি বলা হচ্ছে তোমার পারমাণবিক হাইড্রোজেন। এরপরে কি করছো, তুমি তো সুইচ অফ করে দিয়েছো, গোলাপি আভাটা তৈরি হলো কেন না এই যে হাইলি এনার্জাইজড হাইড্রোজেন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে পুনরায় যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করছে, আবার কি আণবিক হাইড্রোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে H2 তে। কিন্তু যে এনার্জিটা এদের এক্সেস ছিল সেই এনার্জিটা ছাড়ছে, এই এনার্জির জন্যই এরা এত টেম্পারেচার তৈরি করে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা বলবো পারমাণবিক হাইড্রোজেন টর্চ। কারণ আমরা যে সুইচটা অন করলাম একই সঙ্গে এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, স্পার্কিং হলো, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস স্প্রে হলো, আর যেই অফ করে দিলাম সঙ্গে সঙ্গে কি হলো এতটা টেম্পারেচার তৈরি হয়ে গেল। তার মানে সামনে যদি সেই রকম কোনো মেটাল রাখি যারা হচ্ছে গলে যাবে, অর্থাৎ টর্চের মতন একে আমি ইউজ করলাম বলে একে বলা হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক টর্চ। এইবার এই হাইড্রোজেনের মানে কম্পাউন্ড তৈরি করার যে প্রবণতা, কম্পাউন্ড তৈরি করার প্রবণতা মানে কিরকম, হাইড্রোজেনের একটা মজার ব্যাপার রয়েছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে। সুতরাং কখনো কখনো করতে পারে কি সে হচ্ছে
সমযোজী বন্ধন দ্বারা তার অক্টেটটা ভর্তি করতে পারে, মানে নিকটতম হিলিয়ামের কনফিগারেশন পেয়ে যেতে পারে। তার মানে হাইড্রোজেন কারোর সঙ্গে এতে একটা ইলেকট্রন, সে ধরো আর একটা হাইড্রোজেনের সঙ্গে কি করতে পারে, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে যেতে পারে। তাহলে কি হবে, হাইড্রোজেন অণু তৈরি করলো, এটা তৈরি করে ফেললো, মানে বন্ধনটা হয়ে গেলে কি সমযোজী বন্ধন তৈরি হলো। আবার হতে পারে কি, যেহেতু একটা ইলেকট্রন রয়েছে, সে করতে পারে কি, মানে হাইলি ইলেকট্রোপজিটিভ মেটাল থেকে একটা ইলেকট্রনকে কালেক্ট করে নিতে পারে, মানে এইচ সে করতে পারে একটা ইলেকট্রনকে নিয়ে নিতে পারে। তাহলে কি হবে, এইচ মাথায় মাইনাস হয়ে গেল, মাইনাস মানে কি দুটো ইলেকট্রন, তাহলে সে কি হবে, সে হচ্ছে কি নিকটতম হিলিয়ামের কনফিগারেশনটা অ্যাচিভ করে ফেললো। সুতরাং হাইড্রোজেন সমযোজী বন্ধনও যেমন তৈরি করতে পারে, তেমনি তড়িৎযোজী বন্ধনও তৈরি করতে পারে। যেমন এক্সাম্পল দিয়ে বলি, ধরো হাইড্রোলিথ। হাইড্রোলিথ কি, হাইড্রোলিথ বলছে গলিত ক্যালসিয়ামের উপর দিয়ে যদি হাইড্রোজেন চালনা করা হয়, Ca+H2, ওরা তৈরি করে CaH2। এই যে কম্পাউন্ডটাকে, এইটাকে বলা হচ্ছে হাইড্রোলিথ। হাইড্রোলিথ আবার কি না, গলিত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন পাঠালাম, গলিত সোডিয়ামের উপর দিয়ে যদি হাইড্রোজেন পাঠানো হয়, তাহলে তৈরি হবে সোডিয়াম হাইড্রাইড। এখন আমি যদি বলি হাইড্রোজেন জারক হিসেবে কাজ করছে, এটা দেখাও, সেটা দেখানো ভেরি সিম্পল, 0 থেকে এখানে -1। যেহেতু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন কোন জারণ সংখ্যাটা অ্যাচিভ করে, -1, তাহলে 0 থেকে -1 মানে কি হয়েছে, এ নিজে বিজারিত হয়েছে এবং জারক হিসেবে আচরণ করছে। তার এক্সাম্পল এটা আমরা দিতে পারি। এবার দেখো অ্যানাদার যে সোর্স রয়েছে যেখান থেকে আমরা হাইড্রোজেনগুলোকে তৈরি করতে পারি, যেমন আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রাইড, যেটাকে হাইড্রোলিথ বলি, ওকে জল দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস ইজিলি এটা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ CaH2 একে যদি জল দিয়ে দেওয়া হয়, তাহলে অবভিয়াসলি CaOH হোল টুয়াইস প্লাস H2 হাইড্রোজেন গ্যাস বেরোতে পারে। এই হাইড্রোজেন যেমন সমযোজী বন্ধন তৈরি করছে, তেমনি তড়িৎযোজী বন্ধনও তৈরি করছে। এদের আবার আরেকটা ধর্ম আছে, এরা ইন্টারস্টিশিয়াল যৌগ তৈরি করে। আমরা অন্তর্দিতি কি জানি, নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম করে কি হাইড্রোজেনকে অধিশোষিত করে, দিয়ে হিট করলে আবার সেখান থেকে বেরিয়ে চলে আসে। এই ঘটনাকে বলা হচ্ছে গিয়ে তোমার কি অন্তর্দিতি। এখন আমরা জানি ডাল্টনের পরমাণুবাদ অনুসারে যে মৌলের পরমাণুগুলো পরস্পরের সঙ্গে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। সেক্ষেত্রে ধরো আমি কোথাও একটা এক্সাম্পল পেলাম TiH 0.8, এই যে কম্পাউন্ডগুলো, এই কম্পাউন্ডগুলোকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড। ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ডটা কি, যে এই যে ধাতুগুলো রয়েছে যারা অন্তর্ধিতি ঘটায়, তারা কি করে, যে ধাতুর যে টুকরোটা রয়েছে সেই টুকরের বাইরের পৃষ্ঠে এই যে পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে গিয়ে মধ্যেখানে যে গর্তটা তৈরি করছে। ধরো ছবিটা যদি আমি এইরকম দিই, যে ধাতব বাইরের পৃষ্ঠে ওই ধাতব মৌলের পরমাণুগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন খেয়াল করে দেখো এই যে মাঝে যে গর্তটা তৈরি করছে, এই যে গর্ত, এই গর্তগুলোকে বলা হচ্ছে ইন্টারস্টিস। তাহলে এই ইন্টারস্টিসের মধ্যে কে থাকে, হাইড্রোজেন গ্যাস অণুগুলো এর মধ্যে আবদ্ধ থাকে। এখানে কিন্তু কোনো কেমিক্যাল বন্ডিং হয় না, এটা হচ্ছে ভৌত অধিশোষণ হয়, এর মাঝে আবদ্ধ অবস্থায় থাকে, জাস্ট ভ্যান ডার ওয়াল টাইপ অফ অ্যাট্রাকশন দিয়ে এরা আবদ্ধ অবস্থায় থাকে। তাহলে এদের যে এই স্ট্রাকচারটা পেলাম, ধর TiH 0.8 কি করে পেলাম না, একটা নির্দিষ্ট এরিয়া ধরে নিলাম, সেই নির্দিষ্ট এরিয়ায় কতগুলো টাইটেনিয়াম বা ওই ধরনের মেটালের পরমাণুগুলো রয়েছে আমি হিসেব করলাম, এবং এদের ভেতরে যে গর্ত রয়েছে তার মধ্যে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সেইটা আমি জেনে নিলাম, কারণ হিট করলে ওখান থেকে বেরিয়ে আসবে। তো হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা বার করে নিলাম, কতগুলো মেটালের পরমাণু ওই এলাকাটাই ছিল সেটা জানতে পারলাম। তাহলে এক একটা মেটালের সঙ্গে কতগুলো হাইড্রোজেন পরমাণু অ্যাটাচ থাকবে সেটাও আমি এখান থেকে বার করতে পারবো। তাহলে দেখে নিলাম যে ওটা কি হয়ে গেল, ফ্র্যাকশন হয়ে গেল।
এখন দেখে মনে হতে পারে ওটা কি কোনো কম্পাউন্ড, অবশ্যই কম্পাউন্ড, কিন্তু সিম্পল মানে যেরকম আমাদের কম্পাউন্ড হয় আয়নিক বা কোভ্যালেন্ট বা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, তাদের থেকে এটা হচ্ছে গিয়ে আলাদা। এখানে হচ্ছে গিয়ে মানে অরিজিনাল কম্পাউন্ড না, কেমিক্যাল যৌগ নয়, এগুলো হলো ক্লাথ্রেট যৌগ বা খাঁচা যৌগ। এবার তৈরি করার আর কি কি প্রসেস থাকতে পারে? প্রথমে হচ্ছে মনে রেখে দিতে হবে যে ওয়াটার গ্যাস, যেটাকে ব্লু গ্যাস বলা হয়। ওয়াটার গ্যাসটা, ওয়াটার গ্যাস বলছে যে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত, সরি 400 না, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত মানে শ্বেততপ্ত কোক, শ্বেততপ্ত কোকের উপর দিয়ে যদি জলীয় বাষ্প চালনা করা হয় তাহলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের সমায়তনের একটা মিশ্রণ পাওয়া যায়। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের একটা সমায়তনের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। এইটার নাম হচ্ছে ব্লু গ্যাস। কারণ কি না, যখন একে পোড়ানো হবে, CO পুড়লে CO2 তৈরি করবে এবং তার সঙ্গে নীল শিখা তৈরি করবে, হাইড্রোজেন পুড়লে জল তৈরি করবে, তাহলে হচ্ছে সেও নীল শিখা তৈরি করবে, যার জন্য এই গ্যাসটাকে বলা হচ্ছে তোমার কি, এমনিতে ওয়াটার গ্যাস বলা হয়, আর একে বলা হচ্ছে ব্লু গ্যাস। তো এখানে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এটা হিট করেছিলাম। এইবার করব কি, এই ওয়াটার গ্যাসটা কালেক্ট করে, সংগ্রহ করে, একে আমি কি করব, একে আমার আবার মানে আমি জলীয় বাষ্প আবার দেব। তাহলে ওয়াটার গ্যাসের সঙ্গে আবার যদি আমি জলীয় বাষ্প দিই তাহলে কি হবে না, এটা CO2 তে কনভার্ট হবে আর তার সঙ্গে হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এই যে CO2 তে কনভার্ট হয়ে গেল, এইটাকে আমি দুজনকে কি করলাম, সেপারেট করে ফেলতে পারলাম। এটাকে অ্যাবজর্ব করে নিলাম কিসে, কস্টিক সোডা দ্রবণে অ্যাবজর্ব করে নিলাম, হাইড্রোজেনটা বেরিয়ে চলে এলো। সুতরাং এই এই প্রসেসে আমরা হচ্ছে গিয়ে মানে ওয়াটার গ্যাস থেকেও হাইড্রোজেনকে আমরা বার করতে পারি। এইটাকে বলা হচ্ছে বশ প্রণালী। আবার দেখো আরেকটা হচ্ছে শ্বেততপ্ত লোহার উপর দিয়ে যদি আমি জলীয় বাষ্প চালনা করি, প্লেন প্রণালী। কিরকম, শ্বেততপ্ত লোহা, তার সঙ্গে হচ্ছে জলীয় বাষ্প দেবো প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে কি হবে, তৈরি করবে ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করবে। এইটা হচ্ছে গিয়ে তোমার কি প্রণালী, লেন প্রণালী। এখান থেকেও হাইড্রোজেন তৈরি করতে পারে। এবার হচ্ছে হাইড্রোজেনের ব্যবহার। হাইড্রোজেনের ব্যবহার বলতে আমরা যেটা করি, ধরো বনস্পতি, বনস্পতি মানে কি, বনস্পতি হচ্ছে যেটা আমরা ডালনা বলি, সেটা কি করে তৈরি করা হয়, কিচ্ছু না। এই যে সিসামিন অয়েল মানে হচ্ছে তিল তেল, তিল তেলটাকে নিয়ে গিয়ে কি করা হয়, র্যানিনিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস সরবরাহ করলেই বনস্পতিতে পরিণত হয়ে যায়। তিল তেলের মধ্যে অসংখ্য অসম্পৃক্ত বন্ধন বর্তমান। যেমন ধর আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে ইথিলিন, একে যদি আমি র্যানিনিকেল, র্যানিনিকেল মানে কি, নিকেলের মিহি পাউডার, এই র্যানিনিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস দিয়ে যদি আমি হিট করি, কারণ প্রথমে করবে কি, র্যানিনিকেল হাইড্রোজেনকে আপক্লুড করবে মানে অধিশোষিত করবে, যখন হিট দেবো তাহলে কি অন্তর্দিতি হবে, বেরিয়ে আসবে। এরা বেরোবে কিসের আকারে, পরমাণুর আকারে বেরোবে। পরমাণুর আকারে বেরিয়ে এই পাই বন্ধনগুলোকে স্যাচুরেটেড করবে, তার মানে তৈরি করবে এই ধরনের জিনিস, রাইট। তো এটা তৈরি করলো কি, ইথেন তৈরি করে ফেললো। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার একটা প্রসেস। এই প্রসেসে আমরা কি তৈরি করতে পারে, মানে এটা হচ্ছে বন্ডগুলোকে স্যাচুরেট করতে পারে। ঠিক তেমনি তিল তেল, যেগুলো তিল তেলের মধ্যে অসংখ্য তোমার হচ্ছে গিয়ে এইরকম পাই বন্ধন রয়েছে। র্যানিনিকেলের উপস্থিতিতে যদি হাইড্রোজেন যদি আমার চালনা করা হয় তাহলে সমস্ত অসম্পৃক্ত বন্ধনগুলো সম্পৃক্ত হয়ে যাবে, হাইড্রোজেন পরমাণু ঢুকে গিয়ে দিয়ে কি করবে, ওকে জমাট বাঁধিয়ে বনস্পতিতে কনভার্ট করে দেবে। এইগুলো গেল হচ্ছে গিয়ে হাইড্রোজেন। হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, কে কে, প্রোট্রিয়াম, ডয়টোরিয়াম, ট্রিটিরিয়াম। এই ডয়টোরিয়ামটা আমার ইউজ করা হয়, আমি পরে দেখাবো। এরা হচ্ছে গিয়ে ভারী জল তৈরি করতে এগুলো কাজে লাগে। এটা গেল হাইড্রোজেনের দিকের পার্ট। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইড, পারঅক্সাইড কথাটার মানে কি,
মানে কোনো যৌগের মধ্যে যদি এই পারক্সী বন্ধনী থাকে, এটা বলে পারক্সী বন্ধনী, তাকে বলবো পারক্সাইড। শুধু একটা শর্ত, এইটাই মেন শর্ত। আর একটা শর্ত কি না, লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে যদি এই H2O2 তৈরি করে। ফর এক্সাম্পল, আমি তোমাকে জানতে চাইবো BaO2 MnO2, BaO2 কে বলবো আমি কি, বেরিয়াম পারক্সাইড, অথচ MnO2 কে বলবো কি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। কেন? তার কারণ হচ্ছে এর গঠন যেটা, সেই গঠনে কি পাচ্ছ, পারক্সী বন্ধনী পাচ্ছ। MnO2 গঠনটা হচ্ছে এইটা, পারক্সী বন্ধন নেই। সুতরাং এর যেহেতু পারক্সী বন্ধনী রয়েছে এবং লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে H2O2 তৈরি করে, যার জন্য এটাকে বলবো আমি কি, পারক্সাইড। যেমন BaO2 প্লাস লঘু H2SO4 তৈরি করবে BaSO4 প্লাস H2O2। কিন্তু MnO2 সে কখনোই এই রিয়াকশন দেখাবে না। এটা যে পারক্সাইডের। তো প্রথম কথা বলছে আমাদেরকে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করতে হবে। এই হাইড্রোজেন পারক্সাইডটা তৈরি কিভাবে করা হয় সেটা দেখো, যে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করতে গেলে আমরা বেরিয়াম পারক্সাইডের লেই তৈরি করি, পেস্ট তৈরি করি, তার সঙ্গে লঘু শীতল H2SO4 ইউজ করি। কিরকম? লেই কেন তৈরি করি, কেন কঠিন দেওয়া হয় না, কেন হচ্ছে কি শীতল কন্ডিশনে করা হয়, এবং লঘু H2SO4 যোগ করার পর কেন হচ্ছে ধীরে ধীরে কাঁচদণ্ড দিয়ে নাড়তে হয়, এইসব প্রশ্নগুলো বেরিয়ে আসে। কিরকম? ধরো আমি বলছি বেরিয়াম পারক্সাইড কঠিন দিয়েছি আমি, তাহলে আমি যে উত্তরটা করতে যাচ্ছি যে পেস্ট তৈরি করা হয় কেন, আগে ধরে নিয়ে এটা কঠিন। এই কঠিনটা সঙ্গে যখন H2SO4 এর রিয়াকশন করব তখন কি তৈরি হবে, BaSO4 এর একটা অদক্ষেপ ফেলবে, তার সঙ্গে H2O2 তৈরি হবে। BaSO4 এর অদক্ষেপ পড়বে এবং তার সঙ্গে H2O2 তৈরি হবে। এই BaSO4 এর অদক্ষেপটা কি করবে না, BaO2 এর চারিদিকে, আমি যদি এটা কঠিন করি তাহলে চারিদিকে ওর গায়ে আস্তরণটা ফেলে দেবে। যখনই আস্তরণটা ফেলে দেবে তখনই হচ্ছে গিয়ে H2SO4 এর সঙ্গে BaO2 যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটা কেটে যাবে, অর্থাৎ ডিসকানেক্টেড হয়ে যাবে। যখনই ডিসকানেক্টেড হয়ে যাবে তখন এই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো আমরা পেস্ট করে দিলে কি সুবিধা হবে, পেস্ট করে দিলে হবে কি, যে BaO2 যে অণুগুলো আছে তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। দূরত্ব বেড়ে যাওয়ার ফলে এর ওপরে যখন BaSO4 এর আস্তরণটা পড়বে, আমি কাঁচদণ্ড দিয়ে আলগা মানে আলতো করে যদি নেড়ে দিই, তাহলে এই যে BaSO4, এই BaSO4 এর যে আস্তরণটা আর এই যে BaO2 সেটা কি করবে, বাইরে বেরিয়ে চলে আসবে। যখন বাইরে বেরিয়ে চলে আসবে বা এই আস্তরণ আর এদের মধ্যে পেস্ট হওয়ার জন্য ওদের মধ্যে আকর্ষণ বলটা কম হবে, এইটা বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে ভেতরের এইটা সে কি হলো, মুক্ত হয়ে গেল। যখন মুক্ত হয়ে গেল আবার লঘু H2SO4 এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হয়ে যাওয়ার পরে কি হলো, কন্টিনিউ আবার রিয়াকশনটা করতে আরম্ভ করলো। তাহলে কাঁচদণ্ড দিয়ে নাড়ার উদ্দেশ্য হলো BaO2 পেস্টের ওপরে যখন এই আস্তরণটা পড়লো, সেই আস্তরণটা পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমি যেই নাড়লাম সেই আস্তরণটা খুলে পড়ে গেল, তাহলে ভিতরের BaO2টা সামনে চলে এলো। সে কি করলো, লঘু H2SO4 এর সঙ্গে রিয়াকশনটা করলো। যখনই লঘু H2SO4 এর সঙ্গে রিয়াকশনটা আবার করতে আরম্ভ করলো তখন H2O2 তৈরি হলো। এরপরে বলছে যে কেন কন্ডিশনটা কোল্ড করা হয়, অত ঠান্ডা কন্ডিশনটা রাখা হয় কেন। দেখো H2O2 অত্যন্ত দুস্থিত যৌগ, এ খুব সহজেই ভেঙে গিয়ে কি তৈরি করে, জল প্লাস অক্সিজেন তৈরি করে, খুব সহজেই ভেঙে যায়। তাহলে একটু তাপ পেলেই ভেঙে যায়।
যার জন্য আমরা হচ্ছে গিয়ে ওই কোল্ড কন্ডিশনে করি। এই প্রসঙ্গে প্রশ্ন তো কেন ঘন H2SO4 ইউজ করা হয় না? তাহলে ঘন H2SO4 ইউজ করলে কি হবে? সে যখনই জলের সঙ্গে টাচে যাবে তখন তাপ তৈরি করবে, তো সেই তাপে কি হবে? উৎপন্ন H2O2 ভেঙে যাবে, যার জন্যই আমরা হচ্ছে ঘন H2SO4টাকেও ইউজ করি না। এরপর দেখো বলছে এইটা তৈরি করার সময় আমাদেরকে কিছুটা অ্যাসিড উদ্বৃত্ত রাখতে হয়। অ্যাসিড উদ্বৃত্ত রাখতে হয় কেন? না এমনি স্বাভাবিক অবস্থায় H2O2 এর ট্রেন্ড থাকে, ওরা ভেঙে জল এবং অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে, এমনি একটা ট্রেন্ড থাকে। তো এক্ষেত্রে লঘু যে অ্যাসিডটা আমি ইউজ করব, সেই লঘু অ্যাসিডটা হচ্ছে গিয়ে বাধক হিসেবে কাজ করে, ইনহিবিটার। ইনহিবিটার কি করে না, আর হচ্ছে রিয়াকশনটাকে তোমার হচ্ছে গিয়ে ওরা স্লো করে দেয়, অর্থাৎ বিক্রিয়াটাকে মন্দীভূত করে দেয়। ইনহিবিটার হিসেবে কাজ করে মানে অতিরিক্ত অ্যাসিডগুলো, যার জন্যই তোমার H2O2 ভাঙনটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে কমে যায়। এই কারণে এটা ভালোভাবে থাকে।